ইউরোপের হৃদয়ে ছড়িয়ে থাকা এক অনন্য দেশ ইতালি। রোমান সভ্যতার জন্মভূমি, রেনেসাঁর আলো, পাস্তা পিৎজার স্বাদ আর ঢেউ খেলানো পাহাড়, সব মিলে যেন একটা জীবন্ত জাদুকর। এখান থেকে এসেছে লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো এবং গ্যালিলিও গ্যালিলির মতো ব্যক্তিত্ব। আজকের ভিডিওতে আমরা ইতালির জানা এবং অজানা তথ্যগুলো নিয়েই আলোচনা করব। গ্রিক শব্দ ইতালোস থেকে ইতালিয়া শব্দটি এসেছে। ইতালোস শব্দের অর্থ বাছুর বা ষাঁড়। সেই সময় দক্ষিণ ইতালিতে প্রচুর পরিমাণ গবাদি পশু পাওয়া যেত, তাই অঞ্চলটিকে ষাঁড়ের দেশ হিসেবে উল্লেখ করা হতো। এছাড়া অনেকেই মনে করেন ইতালির নামকরণ করা হয়েছে কিংবদন্তি রাজা ইতালোসের নামে। কথিত আছে যে তিনি প্রাচীন দক্ষিণ ইতালির একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার লেখায় রাজা ইতালোসের কথা উল্লেখ করেছেন। কিছু ভাষাবিদ মনে করেন যে প্রাচীন উপজাতীয় ভাষার ভিটেলিয়া শব্দ থেকে ইতালির নামটি আসতে পারে, যার অর্থ বাছুরের দেশ। এটি সম্ভবত টস্কান ভাষার একটি রূপ, যা প্রাচীন ইতালির একটি উপভাষা ছিল। অবস্থান ও ভূগোল। ইতালির পূর্ণ নাম হল রিপাবলিকা ইতালিয়ানা বা ইতালীয় প্রজাতন্ত্র। ইতালির সীমানা ক্ষেত্রটি 3,01,338 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা বাংলাদেশের দ্বিগুণেরও বেশি। উত্তরে আল্পস পর্বতমালা ঘেঁষে ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও স্লোভেনিয়ার সীমানা। দক্ষিণে ভূমধ্যসাগরের সাথে বৃহৎ দ্বীপ সিসিলি ও সার্দিয়ানা। ইতালির রাজধানী রোম, যা ইতালীয় ভাষায় রোমা নামে পরিচিত। দেশের ভেতরেই রয়েছে দুইটি স্বাধীন রাষ্ট্র, একটি ভ্যাটিকান সিটি আর অপরটি সান মারিনো। জনসংখ্যা 2025 সালের হিসেবে বর্তমানে দেশটিতে প্রায় 6,70,00,000 মানুষের বসবাস, যা বাংলাদেশের প্রায় 1/3। ইতালি জনসংখ্যার দিক থেকে ইউরোপে পঞ্চম এবং বিশ্বে 23তম জনবহুল দেশ। প্রশাসনিক বিভাগ। ইতালি একটি বড় দেশ হওয়ায় দেশটি মোট 20টি রিজিয়ন বা অঞ্চল নিয়ে গঠিত। এর মধ্যে 5টি বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল রয়েছে। প্রতিটি অঞ্চলেরই নিজস্ব সাংস্কৃতিক ও ভাষাগত বৈশিষ্ট্য রয়েছে। তবে ইতালি প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে এবং নারী ভোটের আয়োজন করে। ইতিহাস। খ্রিস্টপূর্ব 753-তে রোম নগরী প্রতিষ্ঠার পরের কয়েক শতকে রোমান সাম্রাজ্য ইউরোপ এবং উত্তর আফ্রিকার বিস্তীর্ণ এলাকা শাসন করে। মধ্যযুগ শেষে ইতালির নগর রাষ্ট্রগুলোতেই রেনেসাঁর আলো ছড়ায়। লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলোর মতো গুণী মানুষদের কারণে। এই সময় লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলোর মতো কিংবদন্তি শিল্পীরা তাদের অসাধারণ সব শিল্পকর্ম সৃষ্টি করেন। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা
এবং মাইকেল অ্যাঞ্জেলোর সিস্টিন চ্যাপেলের দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম এই শিল্পকর্মগুলো বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। ইতালির ইতিহাস সম্পর্কে আরও গভীরভাবে জানতে হলে রানী মার্গারিটার কথা জানতে হবে। তিনিই ছিলেন ইতালির প্রথম রানী। রানী মার্গারিটা 1889 সালে যখন নেপলসে বেড়াতে যান তখন তাকে 3 রঙের বিশেষ পিৎজা খেতে দেওয়া হয়, যেটা ছিল খুবই সুস্বাদু। আর তারপর থেকে ইতালিতে পিৎজার জনপ্রিয়তা বাড়তে থাকে। পরবর্তীতে রানীর সম্মানে 3 রঙের ওই পিৎজার নাম রাখা হয় পিৎজা মার্গারিটা। রানী মার্গারিটার সময়ের পূর্বে 1861 সালে ইতালি একীভূত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946-এ গণভোটের মাধ্যমে ইতালি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। তবে উল্লেখ্য বিষয় হচ্ছে ইতালি প্রথম নারী ভোট চালু করে। খাবার। ইতালীয়রা পিৎজা এবং পাস্তার পাশাপাশি কফি খেতেও ভালোবাসেন। ইতালিতে মানুষ বিভিন্ন ধরনের কফি খেয়ে থাকেন, বিশেষ করে এসপ্রেসো, ক্যাপুচিনো এবং ল্যাটে। এই কফিগুলো ইতালিতে বেশ জনপ্রিয়, আর এই ধরনের কফিগুলো ইতালিতেই আবিষ্কৃত হয়েছে, যা বাংলাদেশের ক্যাফেগুলোতেও বেশ জনপ্রিয়। পিৎজা এবং পাস্তাকে ইতালির জাতীয় খাবার হিসেবে বিবেচনা করতে পারেন, যদিও এটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নয়। তবে ইতালির মানুষরা পিৎজা এবং পাস্তা খেতে এত বেশি পছন্দ করেন যে সেই হিসাবে এটাকে জাতীয় খাবার বলাই যেতে পারে। এগুলো ছাড়াও ইতালির মানুষরা প্রচুর ওয়াইন খেয়ে থাকেন। হয়তো এত চাহিদার কারণে ইতালি আজ বিশ্বের অন্যতম ওয়াইন উৎপাদক দেশ হয়ে উঠেছে। ধর্ম। ইতালিতে প্রধানত খ্রিস্টান ধর্মাবলম্বীরা বাস করে, তবে অন্যান্য ধর্ম এবং ধর্মহীন মানুষও সেখানে রয়েছে। ইতালিতে অধিকাংশ মানুষই ধর্মে বিশ্বাসী, তবে কোনো ধর্মে বিশ্বাসী নয় এমন লোকের সংখ্যাও নেহাত কম নয়। যারা ধর্মে বিশ্বাসী তার একটা বড় অংশ জুড়ে রয়েছে ক্যাথলিক খ্রিস্টান। তবে দেশটিতে মুসলিম এবং হিন্দু সহ অন্যান্য ধর্মের মানুষও রয়েছে। ভাষা ও সংস্কৃতি। ইতালির সরকারি ভাষা ইতালীয়, তবে ভেনিসীয় সহ নানা আঞ্চলিক ভাষা ও উপভাষার প্রচলন রয়েছে ইতালিতে। এছাড়া ইতালীয়রা হাতের ইশারা বা শরীরের অঙ্গভঙ্গির মাধ্যমেও একে অপরের সাথে মনের ভাব বিনিময় করে থাকেন। ইতালির ভেনিস শহরে অনুষ্ঠিত একটি বিখ্যাত বার্ষিক উৎসব হল কার্নিভাল অব ভেনিস। এই উৎসবে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী মাস্ক করে নিজেদের পরিচয় গোপন রাখেন। এই উৎসবে 1600 থেকে 1800 শতকের জমকালো ভেনিসীয় পোশাক পরা হয় এবং ভেনিসের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য প্যারেড, কনসার্ট সহ নানা ধরনের অনুষ্ঠান হয়। এই উৎসবটি প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এবং ভেনিসের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি তুলে ধরে। ইতালিতে এইসব সংস্কৃতির মাঝেও কিছু কুসংস্কার এখনও প্রচলিত রয়েছে। তার মধ্যে অন্যতম হল ইতালির মানুষ 17 সংখ্যাটিকে অপয়া বা অশুভ বলে মনে করে। এর প্রধান কারণটি হল রোমান 17 সংখ্যাটির সাথে মৃত্যুর একটি গভীর সংযোগ রয়েছে। রোমান 17 সংখ্যাটিকে লেখা হয় ইংরেজি XVII এর মতো করে। যদি এই অক্ষরগুলোকে আরেকটু অন্যভাবে সাজানো হয় তাহলে একটি ল্যাটিন শব্দ তৈরি হয়, যেটি
ইংরেজি VIXI এর মতো। এই শব্দটির ল্যাটিন অর্থ হল আমি বেঁচে ছিলাম বা আমার জীবন শেষ। প্রাচীন রোমানদের সমাধিক্ষেত্রে এই শব্দটি প্রায় লেখা থাকত, যা মৃত্যুর প্রতীক হিসাবে বিবেচিত হতো। এছাড়া কিছু ইতালীয়রা মনে করে যদি কোনো ক্যালেন্ডারে 17 তারিখ শুক্রবার পড়ে তাহলে সেই দিনটি বিশেষভাবে অশুভ। এর কারণ শুক্রবারকে যিশু ক্রুশবিদ্ধ হওয়ার দিন হিসেবে বিবেচনা করা হয়, যা খ্রিস্টান ধর্মে একটি শোকের দিন। তাই 17 সংখ্যাটিকে অধিকাংশ ইতালীয়রাই এড়িয়ে চলে। অর্থনীতি। ইতালির অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতিগুলোর একটি, যা মূলত সেবা, শিল্প এবং পর্যটন খাতের উপর নির্ভরশীল। এটি ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম এবং বিশ্বের 8ম বৃহত্তম অর্থনীতির দেশ। দেশটি ইউরোজোনের সদস্য হওয়ায় এর সরকারি মুদ্রা ইউরো। ইতালির অর্থনীতি 3টি প্রধান খাতে বিভক্ত। 1. সেবা খাত। ইতালির জিডিপির প্রায় 65% এবং কর্মসংস্থানের প্রায় 63% এই খাত থেকে আসে। পর্যটন, বাণিজ্য, ব্যাংকিং এবং যোগাযোগ ব্যবস্থা এই খাতের প্রধান অংশ। ইতালির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সেবা খাতের অন্যতম প্রধান হল ব্যাংকিং সেক্টর, আর ইতালি প্রথম আধুনিক ব্যাংকিং ব্যবস্থা চালু করে। মধ্যযুগে ইতালির বিভিন্ন শহরে ব্যাংকিং ব্যবস্থার উৎপত্তি হয়। ব্যাংকিং সেক্টরে মেডিসি পরিবার ফ্লোরেন্সের অন্যতম বিখ্যাত ব্যাংকিং পরিবার ছিল, যারা ইউরোপ জুড়ে তাদের ব্যাংকিং কার্যক্রম ছড়িয়ে দিয়েছিল। তাদের সাফল্য পরবর্তীকালে অন্যান্য দেশে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে ব্যাংকিং সেক্টরে ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রচুর লেনদেন হয়ে থাকে, আর এই ক্রেডিট কার্ডের প্রথম আবিষ্কার এবং ব্যবহার হয়েছিল ইতালিতে। ইতালির অর্থনীতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপটি হচ্ছে শিল্প খাত। এটি ইতালির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ইতালির জিডিপিতে প্রায় 30% অবদান রাখে। ইতালি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের 7ম বৃহত্তম শিল্প উৎপাদনকারী দেশ। এই খাতের প্রধান কিছু শিল্প হল ফ্যাশন ও ডিজাইন, যানবাহন শিল্প, যন্ত্রপাতি ও প্রকৌশল এবং খাদ্য প্রক্রিয়াকরণ। ফ্যাশন ও ডিজাইন শিল্পে মেড ইন ইতালি ব্র্যান্ডটি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। গুচি, প্রাডা, ভার্সাসি এবং আর্মানির মতো বিখ্যাত ফ্যাশন হাউসগুলো ইতালির শিল্পকে বিশ্বব্যাপী তুলে ধরেছে। যানবাহন শিল্পে ফেরারি, ল্যাম্বরগিনি, মাসেরাতি এবং কিয়াটের মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ইতালির যানবাহন শিল্পের অগ্রদূত। এছাড়া এখানে বিমানের ইঞ্জিন এবং অন্যান্য পরিবহন সরঞ্জামও তৈরি হয়ে থাকে। ইতালি যন্ত্রপাতি, রোবট এবং প্রকৌশল পণ্যের শীর্ষস্থানীয় উৎপাদক ও রপ্তানিকারক। খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে ইতালির পিৎজা, পাস্তা, ওয়াইন এবং পনির বিশ্বজুড়ে জনপ্রিয়। এই খাতটি দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সর্বশেষে ইতালি কৃষি খাত। জিডিপিতে এই খাতের অবদান মাত্র 2%, তবে এটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ইতালি বিশ্বব্যাপী ওয়াইন এবং জলপাই তেলের অন্যতম বৃহত্তম উৎপাদক। এছাড়া এখানে প্রচুর ফল এবং সবজিও উৎপাদিত হয়ে থাকে।
অন্যান্য শিল্পের মধ্যে বস্ত্র, জুতা, সিরামিক, রাসায়নিক, লৌহ ও ইস্পাত, আসবাবপত্র এবং জাহাজ নির্মাণ শিল্প ইতালির অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। শিক্ষা। ইতালি যেহেতু একটি শিল্পোন্নত দেশ এবং তাদের উৎপাদিত পণ্যগুলো বিশ্বমানের, সেহেতু তাদের শিক্ষা ব্যবস্থাও বিশ্বমানের হবে, এটাই স্বাভাবিক। এরই ধারাবাহিকতায় বিশ্বের অনেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থানও ইতালিতে। এমনকি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি ইউনিভার্সিটি অব বলোনিয়া ইতালিতেই অবস্থিত। শিল্প, স্থাপত্য, ডিজাইন ও সঙ্গীতেও ইতালি অনেকাংশে এগিয়ে। তাই তো ইতালি থেকে এসেছেন লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, ক্রিস্টোফার কলম্বাস এবং গ্যালিলিও গ্যালিলির মতো গুণী মানুষরা। আবিষ্কার। বর্তমানে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি এমন অনেক জিনিসই ইতালিতে আবিষ্কৃত হয়েছে। ইউরোপের শিল্প বিপ্লব থেকে শুরু করে এখন পর্যন্ত ইতালীয়রা অনেক কিছুই আবিষ্কার করে গেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ফাউন্টেন ফ্যান, পিয়ানো, থার্মোমিটার, চশমা, রেডিও এবং ব্যাটারি। এদের মধ্যে কয়েকটির ব্যবহার বর্তমান সময়ে অপরিহার্য হয়ে গেছে, যার মধ্যে প্রথমেই রয়েছে থার্মোমিটার, যেটা চিকিৎসা শাস্ত্রের অন্যতম নিত্য প্রয়োজনীয় যন্ত্র। ফ্যাশন কিংবা চোখের সমস্যা দুই ক্ষেত্রেই চশমার চাহিদা অনেক বেশি। আর ব্যাটারি, যেটা ছাড়া আধুনিক ইলেকট্রিক যন্ত্রপাতি অচল প্রায়। আধুনিক ইলেকট্রিক যন্ত্রপাতির বেশিরভাগই চালিত হয় ব্যাটারির মাধ্যমে। বর্তমান সময়ে উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ কমানোর জন্য ইলেকট্রিক গাড়ির দিকে বেশি ঝুঁকছে, যা ব্যাটারির ব্যবহার ও চাহিদাকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে। সর্বশেষ লিওনার্দো দা ভিঞ্চি বিমানের নকশা তৈরি করেছিলেন, কিন্তু তিনি তা বাস্তবায়ন করতে পারেননি। বিখ্যাত ব্যক্তিত্ব। ইতালির সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং অসাধারণ শিল্পকর্মের জন্য বিখ্যাত। এখানে কিছু উল্লেখযোগ্য ব্যক্তির নাম না বললেই নয়। এদের মধ্যে প্রথমে লিওনার্দো দা ভিঞ্চি, যিনি রেনেসাঁ যুগের একজন বিখ্যাত চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, বিজ্ঞানী এবং আবিষ্কারক। তার বিখ্যাত কাজগুলোর মধ্যে মোনালিসা এবং দ্য লাস্ট সাফার অন্যতম। মাইকেল অ্যাঞ্জেলো আরেকজন রেনেসাঁ যুগের বিখ্যাত ভাস্কর, চিত্রশিল্পী এবং স্থপতি। তার সৃষ্টিগুলোর মধ্যে ডেভিড ভাস্কর্য এবং সিস্টিন চ্যাপেলের ছাদের চিত্রকর্ম অন্যতম। দান্তে আলিগিরি ইতালীয় সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তিনি তার মহাকাব্য ডিভাইন কমেডির জন্য বিখ্যাত। ক্রিস্টোফার কলম্বাস বিখ্যাত অভিযাত্রী, যিনি আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন। গ্যালিলিও গ্যালিলি একজন পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিক। আধুনিক বিজ্ঞানের বিকাশে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। এরা ছাড়াও ইতালিতে আরও কিছু বিখ্যাত মানুষ ছিলেন, যাদের নাম এখানে উল্লেখ করা হয়নি। খেলাধুলা। ইতালির সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। ইতালির ফুটবল দল বাংলাদেশে বেশ জনপ্রিয়। ফুটবল বিশ্বকাপ এবং ইউরো কাপে ইতালির খেলা দেখতে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। বিশেষ করে জুভেন্টাস, এসি মিলান এবং ইন্টার মিলানের মতো ক্লাবগুলো বাংলাদেশের তরুণদের কাছে অত্যাধিক জনপ্রিয়। ইতালি এখন পর্যন্ত 4 বার বিশ্বকাপ এবং 2 বার ইউরো কাপ জিতেছে। ভ্রমণ টিপস। ইতালিতে যাওয়ার জন্য প্রধানত 2 ধরনের ভিসা রয়েছে। প্রথমত শর্ট স্টে ভিসা,
বা সেনজেন ভিসা। এই ভিসা 90 দিনের কম সময়ের জন্য ইতালিতে থাকার জন্য প্রযোজ্য। সাধারণত পর্যটন, ব্যবসায়িক ভ্রমণ বা পারিবারিক ভ্রমণের জন্য এই ভিসা ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, লং স্টে ভিসা বা জাতীয় ভিসা। এই ভিসা 90 দিনের বেশি সময়ের জন্য দেওয়া হয়। এর মধ্যে রয়েছে স্টাডি ভিসা। ইতালিতে পড়ালেখা করতে চাইলে এই ভিসা প্রয়োজন। ফ্যামিলি রিইউনিয়ন ভিসা। ইতালিতে বসবাসরত পরিবারের সদস্যদের সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য এই ভিসা দেওয়া হয়। ওয়ার্ক ভিসা। ইতালিতে কাজ করার জন্য এই ভিসা দেওয়া হয়। বাংলাদেশ থেকে যারা ইতালিতে কাজের জন্য যাবেন তাদের বিভিন্ন খাতে কাজের সুযোগ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল নির্মাণ খাত, কৃষি খাত, রেস্তোরাঁ ও হোটেল, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং কারখানা ইত্যাদি। এইসব কাজের গড় বেতন 800 থেকে 1000 ইউরো, যা বাংলাদেশের টাকার হিসেবে 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো। তবে ক্ষেত্র বিশেষে কম বেশি হতে পারে। এত উচ্চ বেতন এবং উন্নত জীবনমানের কারণেই হয়তো এশিয়া এবং আফ্রিকার দরিদ্র দেশগুলো থেকে প্রতি বছর প্রচুর পরিমাণ মানুষ ইতালিতে অবৈধভাবে ঢোকার চেষ্টা করে। তারা ভূমধ্যসাগর পাড়ি দেয় বিভিন্ন ছোট নৌকার মাধ্যমে, যার ফলে প্রায়শই প্রাণহানির ঘটনা ঘটে। ইতালিতে বিশ্বের সবচেয়ে বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যার সংখ্যা প্রায় 60টিরও বেশি। এই স্থানগুলো ইতালির সমৃদ্ধ সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং প্রাকৃতিক বৈচিত্র্যের পরিচয় বহন করে। ইতালি প্রাকৃতিকভাবেও একটি সুন্দর দেশ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দেশটিতে রয়েছে অনেক টুরিস্ট স্পট। এগুলোর মধ্যে অন্যতম কয়েকটি হল কলোসিয়াম। রোমের কেন্দ্রস্থলে অবস্থিত এই বিশাল অ্যাম্পি থিয়েটারটি প্রাচীন রোমান স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। পিসার হেলানো টাওয়ার। এটি পিসা শহরের একটি আইকনিক ঘণ্টাঘর, যা তার হেলানো গঠনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ভেনিস, ভাসমান শহর বা সিটি অফ ক্যানেলস নামে পরিচিত। ভেনিস তার ক্যানেল এবং গন্ডোলা রাইডের জন্য বিশ্বখ্যাত। এখানকার সৌন্দর্য বাংলাদেশের মানুষের কাছেও খুব আকর্ষণীয়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এটি। গ্র্যান্ড ক্যানেল ভেনিস শহরের প্রধান জলপথ, যা শহরের কেন্দ্র দিয়ে প্রবাহিত হয় এবং অসংখ্য ঐতিহাসিক ভবনকে সংযুক্ত করে। ভ্যাটিকান সিটি, এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র এবং খ্রিস্টান ধর্মগুরু পোপের আবাসস্থল। এর সেন্ট পিটার্স ব্যাসিলিকা ও সিস্টিন চ্যাপেলের শিল্পকর্ম খুবই বিখ্যাত। এটি যদিও ইতালির অভ্যন্তরে অবস্থিত, কিন্তু এর নিজস্ব সার্বভৌমত্ব রয়েছে। ভ্যাটিকান সিটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত একটি জায়গা, আর প্রতি বছর প্রচুর পরিমাণে মানুষ এই দেশটি ভ্রমণ করতে যায়। সেন্ট পিটার্স ব্যাসিলিকা ভ্যাটিকান সিটিতে অবস্থিত একটি বিশাল চার্চ, যা খ্রিস্টানদের জন্য একটি পবিত্র স্থান এবং রেনেসাঁ স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। ফ্লোরেন্স ক্যাথেড্রাল। এই ক্যাথেড্রালটি ফ্লোরেন্স শহরের একটি প্রতীক এবং রেনেসাঁর একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। রোমের টেরি ফাউন্টেনে মুদ্রা নিক্ষেপও উপভোগ করার মতো। ইতালীয়রা বিশ্বাস করেন যে এখানে একটি মুদ্রা নিক্ষেপ করলে ভবিষ্যতে আপনি আবার রোমে ফিরে আসবেন। 2টি মুদ্রা নিক্ষেপ করলে আপনি একজন আকর্ষণীয় ইতালীয় ব্যক্তির প্রেমে পড়বেন, আর 3টি মুদ্রা নিক্ষেপ করলে আপনি সেই ইতালীয় ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এই ঐতিহ্যটি 1954 সালের 3 কয়েন্স ইন দ্য ফাউন্টেন চলচ্চিত্রটির মাধ্যমে আরও বেশি জনপ্রিয়তা লাভ করে। ইতালি দেশটি যেমন সুন্দর, এখানকার মানুষের আচরণও তেমন সুন্দর। তাই তো ইতালি ইউরোপের অন্যতম একটি শান্তিপূর্ণ দেশ।
এবং 2025 সালের বৈশ্বিক শান্তি সূচকে বিশ্বের 163টি দেশের মধ্যে ইতালির অবস্থান 33তম। ইতালির এত সব সৌন্দর্যের মাঝেও রয়েছে কিছু ভয়ঙ্কর প্রাকৃতিক সমস্যা। ইতালির ভৌগোলিক অবস্থান এবং ভূতাত্ত্বিক গঠনের কারণে দেশটি বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জন্য ঝুঁকিপূর্ণ। ইতালির ভূগর্ভে টেকটনিক প্লেটগুলোর নড়াচড়ার কারণে ইতালিতে ঘন ঘন ভূমিকম্প হয়ে থাকে। ইতালিতে 2009 সালের লাকুইলা এবং 2016 সালের আমাট্রিচ দুটি বড় ধরনের ভূমিকম্প হয়। এছাড়া ইতালিতে বেশ কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যা দেশের অন্যতম প্রধান প্রাকৃতিক ঝুঁকি। সিসিলির উত্তরে অবস্থিত স্ট্রাম্বলি আগ্নেয়গিরিটিতে প্রায় অনবরত ছোট ছোট অগ্নুৎপাত ঘটতে থাকে, যার কারণে এটি ভূমধ্যসাগরের বাতিঘর নামে পরিচিত। প্রাচীন রোমান সাম্রাজ্যের একটি সমৃদ্ধ নগরী ছিল পম্পেই নগরী, যা ইতালির নেপলস উপসাগরের কাছে ভেসুভিয়াস আগ্নেয়গিরির পাদদেশে অবস্থিত ছিল। 79 খ্রিস্টাব্দের 24 আগস্ট ভেসুভিয়াস আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্নুৎপাত শুরু হয়, যা প্রায় 2 দিন ধরে চলে। আগ্নেয়গিরি থেকে গলিত লাভা, ছাই, পামিস বা ছোট ছোট আগ্নেয় পাথর এবং বিষাক্ত গ্যাস নির্গত হতে থাকে, ফলে নিমিষেই ধ্বংস হয়ে যায় পম্পেই নগরী। এছাড়া অতিরিক্ত বৃষ্টির কারণে ইতালিতে প্রায়শই বন্যা এবং ভূমিধসের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। ইতালি শুধু একটি দেশ নয়, ইতিহাস, শিল্প, স্বাদ আর স্টাইল সবকিছুর মিলনে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। ইতালির কোন দিকটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।